আসসালামু আলাইকুম। আমার অনলাইন লাইভ ক্লাসে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন ক্লাসে আজকে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। এটা অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যালের ছাত্র তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। বেসিক ইলেকট্রিসিটি মানে আমরা যে ইয়ার উপরই করবো, বেসিকটা আমাদের এই সাবজেক্ট থেকে তৈরি হবে। এই জন্য বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা বিশেষ করে ইলেকট্রোমেডিক্যাল স্টুডেন্টদের জন্য খুবই জরুরি। আমাদের বেসিকটা জানা হবে যে ইলেকট্রিসিটিটা কীভাবে ইয়া হয়। তো আমরা সবার আগে আমি আমার নিজের পরিচয় দিয়ে দিই। আমি হচ্ছি আহমেদ হোসেন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। লাইভ ক্লাসে তোমাদের কাউরি পরিচয় তো জানা সম্ভব না, তবে আশা করছি তোমরা সবাই নিজেরা যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যালের স্টুডেন্ট আছো তারা নিজেরা প্রতিদিন সময় মতো সম্পৃক্ত থেকে রুটিন দেখে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আমরা টপিক সম্বন্ধে দু একটা কথা আগে আলোচনা করি। যে আমরা যে বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা সেটা যদি শুরু করতে যাই তাহলে আমাদেরকে ইলেকট্রিসিটি কি সেই জিনিসটা সবার আগে জানতে হবে। তো ইলেকট্রিসিটি আমরা যদি না জানি তাহলে এটা কীভাবে উৎপন্ন হয় সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা থাকবে না। তো সবার আগে আমাদের ইলেকট্রিসিটি কি সেই জিনিসটা বুঝতে হবে। মূলত ইলেকট্রিসিটি এভাবে একটা সংজ্ঞায়িত করা যায়। ইলেকট্রিসিটি এমন একটা শক্তি, যা চোখে দেখা যায় না, অনুভব করা যায় না, অস্তিত্ব কোনো কিছু অনুভব করা যায় না, স্বাদ গন্ধ কিছুই নেই, কিন্তু এর বিভিন্ন ফল দেখা যায়। এই জন্য আমরা অনেকে বলতে পারি যে যদি এটা অনুভব না করা যায় তাহলে আমরা কিভাবে আলো পাচ্ছি, কিংবা এখানে আমার বিদ্যুতে হাত দেওয়ার সাথে সাথে কীভাবে মানুষ তড়িতাহিত হয়, কিংবা কিভাবে হিটারের মাধ্যমে আমরা তাপ পাই। আসলে এগুলো কি ইলেকট্রিসিটি না, এই সব কিছুই হচ্ছে একটা ইলেকট্রিসিটির ফল। তাহলে ইলেকট্রিসিটির যদি আমরা সংজ্ঞা ধরতে যাই, ইলেকট্রিসিটি বলতে এভাবে বলতে হবে। আসলে এর সংজ্ঞা এত বিশদ যে ছোটোভাবে কিংবা ছোট পরিসরে এর সংজ্ঞা দেওয়া সম্ভব না। এই জন্য ইলেকট্রিসিটিকে ছোট করে যদি সংজ্ঞা দিতে হয় তাহলে আমাদের বলতে হবে এই ইলেকট্রিসিটি এমন এক ধরনের শক্তি যা তাপ বিদ্যুৎ আলো বিভিন্ন শক্তি উৎপন্ন করে বাস্তব কাজ সমাধান করে। তাহলে বলতে হবে যে ইলেকট্রিসিটি এমন এক ধরনের শক্তি যা তাপ আলো তারপরে হচ্ছে যে শব্দ গতি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে। এটা একটা ডেফিনেশন ইলেকট্রিসিটি দেওয়া যায়। এটা এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা বিভিন্ন তাপ শব্দ গতি আলো উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধান করে। এটা ইলেকট্রিসিটিটার প্রথম উদ্ভাবনের ইতিহাস যদি আমরা জানতে যাই তাহলে ইলেকট্রিসিটিটা আসলে প্রথম 640 খ্রিস্টাব্দে এক বিজ্ঞানী গ্রিক পণ্ডিত থেলেস সে আবিষ্কার করে যে রেশমি কাপড়কে অ্যাম্বার, এই অ্যাম্বারটা হচ্ছে যে একটা পাইন গাছের শক্ত আঠা, যেটাকে বলা যায় পাইন গাছের শক্ত আঠা, এই অ্যাম্বার। তো এই অ্যাম্বার দ্বারা যদি আমরা ঘর্ষণ করি
তাহলে ওই রেশমি কাপড় কাগজের ছোট ছোট টুকরাকে আকর্ষণ করে। ঠিক আছে, সেখান থেকে আমরা অনেকে লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা যখন চুল আঁচড়াই, আমাদের চুল আঁচড়ানোর পরে চিরুনিতে, হ্যাঁ, ওই চিরুনির মধ্যে এক ধরনের বিদ্যুতের শক্তি অনুভব করি। ওই চিরুনিটা যখন আমরা ছোটো কাগজের টুকরার ওপর ধরি, তখন ওই চিরুনিটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। আসলে এটাই হচ্ছে একটা ওখানে ইলেকট্রিসিটির উপস্থিতির কারণে এটা হয়ে থাকে। তো ইলেকট্রিসিটি প্রথম হচ্ছে যে ইলেকট্রিসিটি জিনিসটা আসছে হচ্ছে যে ইলেকট্রন বা অ্যাম্বার শব্দ হতে, ইলেকট্রন বা অ্যাম্বার শব্দ হতে। ঠিক আছে, এবং এর প্রথম অনুভব করে হচ্ছে যে গ্রিক পণ্ডিত থ্যালেস। কিভাবে অনুভব করলেন? যে যখনই রেশমি কাপড়কে অ্যাম্বার দ্বারা ঘষা হয়, তখন ওই রেশমি কাপড়টা কাগজের ছোট ছোট টুকরাকে আকর্ষণ করে। এইটুকুই আমরা বলতে পারি যে এখান থেকে ধীরে ধীরে ইলেকট্রিসিটির উদ্ভব হয়েছে। তো ইলেকট্রিসিটি যদি আমরা করতে যাই, ডিসক্রাইব করতে যাই, তাহলে ইলেকট্রিসিটির কিছু ফল পাওয়া যায়। ইলেকট্রিসিটির কয়েক ধরনের ফল আছে। যেমন প্রথম ফল হচ্ছে তাপীয় ফল, আর একটা ফল হচ্ছে চুম্বকীয় ফল, আর আরেকটা হচ্ছে রাসায়নিক ফল। তাপীয় ফল কোনটা? যখন কোনো পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীটা উত্তপ্ত হয়। কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীটা উত্তপ্ত হয়। ফলে এখানে বিদ্যুৎ শক্তির অপচয় ঘটে। মানে বুঝতে হবে যে ওই বিদ্যুৎ শক্তিটা তখন তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। এটাই হচ্ছে আমাদের বিদ্যুতের তাপীয় ফল। এরপরে যেমন উদাহরণ আমরা বলতে পারি বৈদ্যুতিক লাইট, হিটার, এগুলো হচ্ছে বিদ্যুতের তাপীয় ফলের একটা প্রতিফলন। এরপরে আসি আমরা বিদ্যুতের চুম্বকীয় ফল। চুম্বকীয় ফল কোনটা? যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে ওই পরিবাহীটার মধ্যে দিয়ে ওই পরিবাহীটা একটা চুম্বক ক্ষেত্রে রূপান্তরিত হয়। মানে এই বিদ্যুৎ শক্তিটা তখন চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে বিদ্যুতের চুম্বকীয় ফল। এর উদাহরণ হিসাবে দেখতে পারি জেনারেটর, মোটর আমরা ব্যবহার করি। এগুলো হচ্ছে বিদ্যুতের চুম্বকীয় ফলের প্রকাশ। এরপরে আসছে হচ্ছে বিদ্যুতের রাসায়নিক ফল। রাসায়নিক ফল যখনই কোনো পানি বা দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন ওর মধ্যে একটা বিক্রিয়া তৈরি হয়। এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি ইলেকট্রোলাইসিস। বৈদ্যুতিক বিশ্লেষণ বলে ইলেকট্রোলাইটিস। অম্ল মিশ্রিত পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে উক্ত পানি হাইড্রোজেন এবং অক্সিজেন বিশিষ্ট হয়। এর একটা উদাহরণ হিসেবে এখানে বলতে করতেছি যে আমরা বৈদ্যুতিক শক্তি তখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বিভিন্ন ইলেকট্রোপ্লেটিং এটার একটা উদাহরণ। ইলেকট্রোপ্লেটিং মানে ওই যে কোনো পদার্থের ওপর যে অন্য পদার্থের যে দেওয়া হয়, ইলেকট্রোপ্লেটিং করা হয়, সেটাই হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার একটা ফল। এরপরে আমরা যে টপিকসটা সম্বন্ধে আলোচনা করব, সেই টপিকসটা হচ্ছে যে অ্যাটম বা পরমাণু। আমরা জানি পৃথিবীর যত পদার্থই আছে না কেন, কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, সব পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে, প্রত্যেকটা কণাকে বলা হয় অণু। এই কণাগুলোকে বলা হয় আবার অণু, এবং ওই অণুর প্রত্যেকটা কণাগুলো আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র
কণা বা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে আবার বলা হয় পরমাণু বা অ্যাটম। তাহলে অ্যাটমের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, যে মৌলিক পদার্থের এমন একটি ক্ষুদ্রতম কণা যা খালি চোখে দেখা যায় না, যার স্বাধীন কোনো অবস্থান নেই। এটা মৌলিক পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা যা খালি চোখে দেখা যায় না এবং যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই। ঠিক আছে, আবার আমি কথাটা বলতেছি যে যত পদার্থ আছে, কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, সব পদার্থই ক্ষুদ্র মৌলিক পদার্থ, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে আমরা বলছি হচ্ছে অণু। আর এই প্রত্যেকটা অণুই আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেগুলোকে আমরা বলতেছি পরমাণু বা অ্যাটম। তাহলে এই অ্যাটমের বা পরমাণুর দুটা অংশ, একটা হচ্ছে যে নিউক্লিয়াস আর আরেকটা হচ্ছে যে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। একটা হচ্ছে নিউক্লিয়াস আর আরেকটা হচ্ছে যে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াস কোনটা? এটা অ্যাটমের কেন্দ্রের কঠিন অংশ যা ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। একটি প্রোটন এবং অন্যটি নিউট্রন নামে অভিহিত। তাহলে নিউক্লিয়াস হচ্ছে যে এটা পদার্থের কঠিন অংশ, অ্যাটমের কেন্দ্রের কঠিন অংশ যা দুটি ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটন আর অন্যটা হচ্ছে নিউট্রন। তাহলে প্রোটন হচ্ছে যে বিদ্যুতিক ধনাত্মক চার্জ বহন করে এবং নিউট্রন কোনো চার্জ বহন করে না। পরবর্তীতে এই কণিকা ছাড়াও বিজ্ঞানীরা নিউক্লিয়াসের আরো কিছু কণিকার নাম বের করেছে। সেগুলোর নাম হচ্ছে যে মেসন, পজিট্রন এবং নিউট্রিনো ইত্যাদি। এরপরে আসছে যে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াস বহির্ভূত অংশ এটা অ্যাটমের বাইরের অংশ, এখানে ইলেকট্রনই থাকে। এটা অ্যাটমের বাইরের অংশ। এই অংশতে শুধুমাত্র ইলেকট্রনই থাকে এবং এই ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। তো আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে, যে বিভিন্ন পদার্থের আমাদেরকে ইলেকট্রন বিন্যাসগুলা জানতে হবে। ইলেকট্রন বিন্যাস জানা দরকার। কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস জানবো? এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটাকে আমরা বলতে পারি যে 2n²। এই n সমান হচ্ছে কক্ষপথ সংখ্যা। এই n হচ্ছে কক্ষপথ সংখ্যা। যদি প্রথম কক্ষপথ হয় তাহলে n এর মান হবে 2 × 1² মানে 2টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ যদি হয় n এর মান হবে 2 × 2², তাহলে হচ্ছে 2 × 4 এবং 8। এভাবে কক্ষপথ সংখ্যা বাড়ার সাথে সাথে এই n এর মানটা পরিবর্তিত হতে থাকবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 এর অধিক হবে না এবং সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 18 অধিক হয় না। মনে রাখতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে একটা অ্যালুমিনিয়ামের পারমাণবিক বিন্যাস যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই অ্যালুমিনিয়াম বা তামা অত্যন্ত সুপরিবাহী পদার্থ, দামে সস্তা এবং এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়।
ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে পরিবাহী হিসেবে যে পদার্থটা সবার আগে ব্যবহার করা হয় সেই এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম বা তামা। তাহলে আমাদেরকে এই তামার পারমাণবিক বিন্যাসটা জানতে হবে। এটা এটা শিক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। তামার পারমাণবিক ওজন আমরা জানি, তামার পারমাণবিক ওজন হচ্ছে তামার পারমাণবিক ওজন হচ্ছে 64। আর এর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 29। আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমার প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যাও 29। যেহেতু পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আমার 29, তাহলে আমরা পাচ্ছি যেখানে প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যাও 29। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 29, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। আমরা এখান থেকে কি জানবো যে পারমাণবিক গঠন মানে ইলেকট্রন ইয়াটা বের করবো। তাহলে আবার আমরা জানি এখানে পারমাণবিক ওজন যদি আমরা বের করতে হয় পারমাণবিক ওজন হবে সমান হচ্ছে পারমাণবিক ওজন সমান হচ্ছে যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক ওজন হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যাটা যদি এখান থেকে আমরা বের করি, নিউট্রন সংখ্যা তাহলে কি হবে? পারমাণবিক ওজন কত? 64 মাইনাস ইলেকট্রন সংখ্যা কত? 29। তাহলে কত আছে? 35। তাহলে আমরা বলতে পারি যে একটা অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে 29টি ইলেকট্রন, 29টি প্রোটন এবং 35টি নিউট্রন সংখ্যা নিয়ে গঠিত। আবার বলছি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা তামার অ্যাটমের নিউক্লিয়াস 29টি প্রোটন, 35টি নিউট্রন দ্বারা গঠিত। এবার এই 29টি যে ইলেকট্রন আছে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। তার অবস্থান আমরা নির্ণয় করতে পারি কিভাবে? তাহলে আমরা চিত্রের মাধ্যমে যদি এই জিনিসটা দেখি তাহলে আমাদের একটু সহজ হয়ে যাবে। এটা প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা বের করব। প্রথম কক্ষপথে ইলেকট্রন সূত্র কি হবে? 2 × n²।
যেহেতু প্রথম কক্ষপথ সেহেতু n এর মান কত হবে 1, মানে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2টি। তাহলে প্রথম কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা আমরা পাবো সেটা হচ্ছে 2টি। এবার আছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে আবার সেই সূত্র ব্যবহার করি, তাহলে এখানে n এর মান কত হবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8। এখানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পেলাম হচ্ছে 8টি। এবার তৃতীয় কক্ষপথ, তাহলে সেই সূত্র সেম সূত্র ব্যবহার করতে হবে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 3 3 9 9 2 18। তাহলে তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে কয়টি 18টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তৃতীয় তাহলে প্রশ্ন করেছে আপনাকে, এটা দেখেন পারমাণবিক। এখানে প্রশ্ন আসছে যে পারমাণবিক ভর এবং পারমাণবিক ওজন কি একই? না, পারমাণবিক ভর তো আলাদা, পারমাণবিক ওজনও আলাদা। পারমাণবিক ভর সংখ্যা আমরা বের করলাম, হ্যাঁ, পারমাণবিক ওজন আমরা আলাদাভাবে বের করলাম। তাহলে পারমাণবিক ভর এবং পারমাণবিক ওজন একই না। তাহলে আমরা আসি, তাহলে এখানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত পেলাম 18টি। তাহলে যেহেতু আমার 29টি ইলেকট্রন, তাহলে আমরা কয়টা ইলেকট্রন পাই হয়ে গেছে 2টা 8টা 10টা আর 18টা 28টা। তাহলে 28টা যদি ইলেকট্রন হয়ে যায় তাহলে বাকি কত 29টি ইলেকট্রনের মধ্যে 28টা হয়ে গেলে তাহলে বাকি থাকছে। তাহলে চতুর্থ কক্ষপথে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা 1টা। তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টা। তাহলে আমরা হিসাব করলে আমরা এটা পাই যে তাহলে এখানে একটা জিনিস ইয়া করতে হবে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ওজন। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা পেলাম কত, পেয়েছি 13 এবং ওজন হচ্ছে 27। তাহলে যেহেতু আমরা এর আগে আলোচনা করেছিলাম যে পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে যেহেতু পারমাণবিক অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা 13 এবং 27 যেটা আলোচনা করেছিলাম, সেখানে তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হবে 13। যেহেতু পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা, মানে যেটাই পারমাণবিক সংখ্যা সেখানে আমরা ইয়া করতে পারি যে প্রোটন সংখ্যা হচ্ছে যেটা সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা যদি তামার ইলেকট্রন বিন্যাস দেখাতে চাই তাহলে আমরা দেখাবো এইভাবে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, প্রথম কক্ষপথের ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথের ইলেকট্রন। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা এই জিনিসটা সবাই খুব ভালোভাবেই করব, কারণ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খুব ইম্পর্টেন্ট এবং সব পরীক্ষার্থী এই প্রশ্নটা থাকে। আরও অনেক ইলেকট্রন বিন্যাস আছে, যেমন সিলিকনের ইলেকট্রন বিন্যাস আছে, জার্মেনিয়ামের আছে, হ্যাঁ, অনেক পরিবাহীর ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাই। তবে সবার আগে আমাদেরকে এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে। এরপরে আমরা একটা ইয়াতে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা যে ইলেকট্রিসিটি আলোচনা করলাম, এই ইলেকট্রিসিটি দুই ধরনের হয় সাধারণত।
এই ইলেকট্রিসিটি আমরা প্রথমে আলোচনা করছিলাম, এরপরে থেকে পরমাণু আসলাম, অ্যাটমের আলোচনা আসলাম। হ্যাঁ, তাহলে আমরা আবার ফিরে যাই। ইলেকট্রিসিটি দুই ধরনের হয়, হ্যাঁ, বা বিদ্যুৎ দুই ধরনের হয়। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে চলমান বিদ্যুৎ। তো বই কই কয়টা পর্যন্ত ক্লাস? স্থির বিদ্যুৎ ক্লিয়ার তো হবে যে চলমান। ধরে থাকতে স্থির হবে বিদ্যুৎ নাকি? কোনটা? হ্যাঁ দিছে। হ্যাঁ, ধরে থাকতে দাও। যেটার কারেন্ট প্রবাহের মান ও কয়টা পর্যন্ত ক্লাস? আমার 10টা পর্যন্ত, 10টা 10-এ। সব সময় একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। সেটাই হচ্ছে স্থির বিদ্যুৎ। মানে সময়ের সাথে সাথে যদি পরিবর্তন না হয়, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ বা ডাইরেক্ট কারেন্ট। তো আমরা যদি এটাকে কারেন্ট হিসেবে ধরি আই, হ্যাঁ, আর এটাকে যদি সময় ধরি, তাহলে আমাদের এই ইয়াটা হবে স্থির বিদ্যুৎ বা ডাইরেক্ট কারেন্টটা হবে কি, এর সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে আমরা এই কারেন্টের মানটা পাচ্ছি সরাসরি ডাইরেক্ট। আর যদি জলবিদ্যুতের কথা বলতে যাই, জলবিদ্যুৎ তো হচ্ছে সেটাই যেটা সময়ের সাথে সাথে এর মানটা পরিবর্তন হয়। ঠিক আছে, জলবিদ্যুৎ হচ্ছে যে সময়ের সাথে সাথে এই বিদ্যুতের মানটা পরিবর্তিত হচ্ছে। যেমন প্রথম অর্ধ সাইকেলে এরকম, দ্বিতীয় অর্ধ সাইকেলে এরকম। এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। একটা হচ্ছে, তাহলে বিদ্যুৎ কত প্রকার আমরা পেলাম? একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, যেটা ডাইরেক্ট কারেন্ট, যে সময়ের সাথে সাথে এর মানের কোনো পরিবর্তন হয় না। আর আরেকটা হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট বা জলবিদ্যুৎ, যেটা সময়ের সাথে সাথে এর মান এবং দিকের পরিবর্তন ঘটে। তো এই অল্টারনেটিং ডাইরেক্ট কারেন্টের উদাহরণ যে আমরা এর আগে আলোচনা করলাম, ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যেগুলো ওই যে রেশমি কাপড় দ্বারা বসার ফলে যে বিদ্যুৎগুলো উৎপন্ন হচ্ছে, ওই অল্প পরিমাণ বিদ্যুৎ যেগুলো আমরা অতটা ওইভাবে কাজে লাগাতে পারি না, সেগুলাই হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আর অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে আমরা যে কারেন্টটা বিভিন্ন মান বিভিন্ন উপায়ে আমরা কম বেশি করে সময়ের সাথে সাথে এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতেছি, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ কারেন্ট। তাহলে এই কারেন্টটা একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এখানে আমরা যেহেতু এই কারেন্টের ইয়াটা আমরা সবাই জানি, তাহলে কারেন্ট কিন্তু জানতে গেলে ভোল্টেজ রেজিস্ট্যান্স কথাটাও সরাসরি চলে আসে। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। আমি ছোট্ট করে এই কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের একটা উদাহরণ সংজ্ঞা দিয়ে দিই। কারেন্ট হচ্ছে যে ইলেকট্রনের যে প্রবাহ, আমরা ইলেকট্রন প্রবাহের হারকে আমরা বলবো হচ্ছে যে কারেন্ট। মনে রাখতে হবে, ইলেকট্রন প্রবাহের যে হার, সেটাই হচ্ছে কারেন্ট। আরও বিশদভাবে এটার বর্ণনা দেওয়া যায়, তবে এক কথায় আমরা যদি বলতে চাই, ইলেকট্রন প্রবাহের হারকে আমরা বলবো হচ্ছে কারেন্ট। একে আমরা কি করবো? কারেন্টকে আই দ্বারা প্রকাশ করবো। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ হচ্ছে ওই ইলেকট্রনকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োগ হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে বিদ্যুৎ চালক বা বল বা ভোল্টেজ। এই ভোল্টেজকে আমরা প্রকাশ করবো হচ্ছে ভি দ্বারা। ভোল্টেজের একক হলো ভোল্ট। তাহলে কারেন্ট কোনটা আমরা দেখতেছি, যে কারেন্ট হচ্ছে যে ইলেকট্রন প্রবাহের যে হারটা, সেটাই হচ্ছে কারেন্ট। এবং ওই ইলেকট্রনটাকে ওই অবস্থান থেকে সরাতে যে চাপ প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে ভোল্টেজ। তাহলে কারেন্ট হচ্ছে একটা ভোল্টেজ। এরপরে আসছি আমরা হলো রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে যে বাধা। রেজিস্ট্যান্সটা হচ্ছে কি? বাধা। বলতে চাই, কোনো প্রবাহের মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময়
যে পদার্থের বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্ত হয় সেটাই হচ্ছে ওর রেজিস্ট্যান্স। মানে কোনো পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বা ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বা যে উপাদানের কারণে এটা বাধাগ্রস্ত হয় সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। কারেন্ট কোনটা? ইলেকট্রন প্রবাহের হারটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট। আর ইলেকট্রনকে স্থানচ্যুত করতে যে বল বা চাপ প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ভোল্টেজ। এবং যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এই কারেন্ট প্রবাহে বাধাগ্রস্ত হয় সেটাই হচ্ছে ওটার রেজিস্ট্যান্স। তো স্টুডেন্ট, তোমরা এই যে আমি আজকে যে টপিকটা আলোচনা করলাম প্রথম অধ্যায় থেকে, এই টপিকগুলো তোমরা ভালোভাবে বাসায় দেখবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরপরে আরও বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ, তো আজকে আমার সময় যেহেতু লাইভ ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কমেন্ট করেছে যে আমার 10-এ 5-এ নাকি 5 মিনিট রেস্ট।